অনেক পরিবর্তন হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো একে একে ধ্বংস হয়ে গেছে। মানুষের যে একটা চরম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের পথে উত্তরণের, একটা অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়ার, সেই স্বপ্ন ভুলুণ্ঠিত হয়েছে। যে কথাটা তিনি বলেছেন, পশ্চিমা বিশ্বের মতন স্বাধীনতা বাংলাদেশের গণমাধ্যম ভোগ করছে, এগুলো নিয়ে কথা বলা না সময়ের অপচয়। কারণ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এই মুহূর্তে কতটুকু আমরা যারা এখানে আছি তারা বুঝতে পারছি, আপনারা যারা একটু দূরে আছেন তারাও কম বেশি বুঝতে পারছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে তো ফ্যাসিবাদী অভিযোগ আনা হয়। যদি সেটি সত্য হয়েও থাকে, এরা তো নব্য ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের উপরে কি আছে আমি জানি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমিও ফ্যাসিবাদের উপরে জানি না। স্টেজটা কি। প্রথম কথা হচ্ছে, আপনার প্রশ্ন ছিল নির্বাচন নিয়ে কি হচ্ছে। নির্বাচন নিয়ে স্রেফ তামাশা হচ্ছে। আমরা তো এই ছাত্র নেতাদেরকেই অভ্যুত্থানের বা ছাত্র জনতার যে আন্দোলন তাদের অগ্রভাগে দেখেছি। তারা যে স্বপ্ন সাধারণ মানুষকে দেখিয়েছিল, একেবারে জাস্ট ইউটার্ন। যে আওয়ামী লীগের পপুলারিটি কি বেড়ে গেছে? বাড়ছে তো অবশ্যই। আর মততন্ত্র ছিল না, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে এক্সট্রা মবক্রেসি। সো নিশ্চয়ই মানুষ মনে করবে যে আগেরটাই ভালো ছিল। Hi, I am Pratim Ranjan Bose, and you are watching Podcast with Pratim, presented by Iravati Research and Communication Center, or IRCC. We will do this episode in Bengali and on Bangladesh. I have with me senior journalist and popular podcaster from Dhaka, Munjurul Alam Panna. Welcome, Munjurul. I will request all whosoever understands Bengali to visit his YouTube channel, Manchitro. You will get his channel details, links in the details of this video. মঞ্জুরুল, বাংলাদেশে হাসিনার চলে যাওয়ার বা পতনের বা বিতাড়নের যে কোনো ভাবেই বলুন না কেন, তার 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই 1 বছরে কি পরিবর্তন হলো? কারণ বিতাড়নটা হয়েছিল নতুন কিছুকে, ভালো কিছুকে করার জন্য, সেটাই বলা হয়েছিল। তো আপনি যদি ছোট করে বলেন যে কি কি পরিবর্তন হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো একে একে ধ্বংস হয়ে গেছে। মানুষের যে একটা চরম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের পথে উত্তরণের, একটা অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়ার, সেই স্বপ্ন ভুলুণ্ঠিত হয়েছে। আমাদের পরিবর্তনটা হয়েছে একাত্তরে মুক্তিযোদ্ধাদের সম্মানকে পদদলিত করার বিনিময়ে নতুন এক যোদ্ধার শ্রেণীর উত্তরণ আমরা দেখেছি। তাদেরকে বীর শহীদের পদমর্যাদা দেওয়া হচ্ছে। পরিবর্তন যেটা হয়েছে, সেখানে আগে ছিল রাষ্ট্রযন্ত্রের নানান ধরনের ব্যবহার, পুলিশ, র্যাব কিংবা অন্যান্য সংস্থার যথেচ্ছা ব্যবহার। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে মবতন্ত্র। তো এইগুলোকে নিশ্চয়ই আমি পরিবর্তন বলবো। সেটাকে আপনি নেতিবাচক ধরুন আর ইতিবাচক ধরুন। কয়েকদিন আগে আমার চোখে একটা ক্লিপ পড়লো, যেটা আহ, প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইসার ডক্টর ইউনূসের, যিনি প্রেস সেক্রেটারি, শফিকুর আলম, তার ভাষ্যে রেকর্ডটা। কতটা কি সত্যি মিথ্যে আমি জানি না। তো উনি একটা জায়গায় বলছেন যে বাংলাদেশের মিডিয়া যে স্বাধীনতা উপভোগ করে সেটা অনেক ওয়েস্টার্ন কান্ট্রির থেকে বেশি। এখন নিশ্চয়ই উনি গত 1 বছরের কথা বলছেন, কারণ তার আগে তো আমরা এটাই কমপ্লেন শুনেছিলাম যে মিডিয়া স্বাধীনতা নেই। এখন এ প্রসঙ্গে আমার খালি দুটো, আপনার মতামতের আগে আমি খালি দুটো পয়েন্টার দেব। এক, এই মাসেই শুরুর দিকে বা এই মাসেরই শুরুর দিকে ঢাকায় সানেম একটা সার্ভে রিপোর্ট
প্লেস করেছে, যাতে বলা হচ্ছে 87%, 87% মানুষ তারা খবরের জন্য সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করেন। হুম। এক। দুই, আর কয়েক মাস আগে দি ডেইলি স্টারের এডিটর মাহফুজ আনাম বলেছেন যে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা চলছে বা দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকগুলো মার্ডার চার্জ। তো এই দুটো বক্তব্য, এই এই দুটো ঘটনা আর এই মিডিয়া ফ্রিডমের যে বক্তব্য, এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, মাহফুজ আলম সিনিয়র জার্নালিস্ট আমাদের। মাহফুজ আলম তার লেখনী, শফিকুর আলম। তার চিন্তা, দর্শন আমাদের অনেকের কাছে পরিষ্কার, অনেকের কাছে একটু কনফিউজিং। মাহফুজ আলম সাহেবরা ভালো কথা বলেন, সুশীল সমাজে প্রতিনিধিত্ব করেন, কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নন। তবে তিনি যেটা বলেছেন সেটা অন্তত সত্য, বাস্তব সত্য। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছে। সাংবাদিকরা ঘুষ দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে, ইয়েলো জার্নালিজমে তারা ঢুকে গেছে একটা অংশ। তারা চাটুকারিতা করে ক্ষমতাসীন দলের, সবই সত্য। আমি একটা অংশের কথা বলছি, আহ অবশ্যই সবাই নয়। কিন্তু আপনি শফিকুর আলম সাহেবের কথা বললেন। তিনি বলেছেন, দাবি করেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে সেটি পশ্চিমাদের ধাঁচে স্বাধীনতা ভোগ করছে, অথবা তার চেয়েও বেশি ক্ষেত্র বিশেষ। একটা ছোট্ট রাইডার আছে, আপনি বা আমি জি। কেউ জানি না ভিডিওটা সত্য কি মিথ্যে, সুতরাং হুম, হুম। আমরা জি। সেইটুকু তো লিবার্টি আমরা বলে দিই দর্শককে। কোনটা কোনটা শফিকুল আলম যেটি বলেছেন হ্যাঁ, সেটি কথা বলছেন? না, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। সত্য। এটা তিনি একাধিকবার শুধু নয়, অসংখ্যবার বলেছেন। সেটি আচ্ছা। তিনি তার বক্তব্য বলেছেন, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, তিনি আহ, আহ, ভিডিও তো ওখানেই দেখেছেন যেখানে বক্তব্য দিয়েছেন, তারই অংশ বিশেষ ভিডিও আকারে ছড়িয়েছে। এটা হ্যাঁ, বাস্তবতা, এটি তিনি যখন সুযোগ পান তখন তিনি এই কথাগুলো বলেন এবং সাংবাদিকদের নসিহত দান করেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি একটি মানে ইন্টারন্যাশনাল গণমাধ্যমের প্রতিনিধিত্ব করতেন বাংলাদেশের হয়ে, এএফপির ব্যুরো চিফ ছিলেন। তো এএফপি তো অবশ্যই একটা ক্রেডিবল জায়গা। আহ তার ইদানিংকার মানে সরকারের জবে থেকে তিনি ঢুকেছেন, অর্থাৎ 5 আগস্টের পরে বা 8 আগস্ট থেকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হয়েছেন। একজন জার্নালিস্ট এই ভাষায় কথা বলতে পারেন, এর আগে আমরা জানতাম না। এর আগে অনেক সিনিয়র জার্নালিস্ট তারা চাটুকারিতা করেছেন, তারা দাবেদারি করেছেন সরকারি দলের, এগুলো সত্য কথা। কিন্তু এমন ন্যাকেডলি তিনি পলিটিক্যালি মন্তব্য করতে পারেন কোন জার্নালিস্ট, তার না, কিন্তু সবচেয়ে এই বড় প্রমাণ মুহূর্তে তো হচ্ছে উনি সাংবাদিক নন, উনি প্রেস সেক্রেটারি, উনি একজন হ্যাঁ, সচিব। না, আমি আপনাকে বলি, উনি সাংবাদিকতার জায়গা থেকে তো প্রেস সেক্রেটারি হয়েছেন, তাই না? তার কিছু নর্মস তো তার নিশ্চয়ই জানার কথা, প্রেস সেক্রেটারির কাজটি কি। প্রথম কথা হচ্ছে, ওনাকে নিয়ে যদি বলতেই হয়, মানুষের এটি কমন কোশ্চেন এখন বাংলাদেশে, যে উনি কি সরকারের মুখপাত্র, নাকি তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি এমন ভাবে কথা বলেন যেন তিনি গভর্নমেন্টের মুখপাত্র, স্পোক্সম্যান। তো তিনি তো গভর্নমেন্টের স্পোক্সম্যান নন, তিনি তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব। হুম। এমন না যে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বা তথ্য উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তাও নন। তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তার গণ্ডিটাকে তার মনে রাখা উচিত। ওকে, ভালো, কথা বলুক সব বিষয়ে, কোনো সমস্যা নেই। আমি বলছি এটা যে বাংলাদেশে এ পর্যন্ত তো কম প্রধানমন্ত্রী, কম রাষ্ট্রপতি আসেননি, তাদেরও তো প্রেস সেক্রেটারি ছিলেন। তো তারা তাদের পেশাদারিত্ব মেনটেন করেই চলেছেন, কথা বলেছেন, কাজ করেছেন, তার সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা কথা বলেছেন। কিন্তু ইনি সবকিছুর ঊর্ধ্বে। আমি আবারও বলি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, প্রধান উপদেষ্টা কি বলছেন, প্রধান উপদেষ্টার কর্মকাণ্ড আজকে কি, তার পরবর্তী কার্যক্রম কি, অথবা খুব সহজভাবে বলতে গেলে তার মেসেজটা তিনি কনভে করবেন জাতির উদ্দেশ্যে, এই তো।
সেম অ্যাজ রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টাও একই কাজ করবেন। দেখবেন যে যখন পরিবেশ মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে সেখানেও তিনি, যখন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে সেখানেও তিনি, যখন কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছে সেখানেও তিনি। তিনি তো গভর্নমেন্টের স্পোক্সম্যান নন, তাহলে তিনি কেন এত জায়গায় বাম হাত ঢুকান এবং অযাচিত হস্তক্ষেপ করেন? আচ্ছা, হতে পারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনফরমালি, এটাও বাদ দিলাম। তিনি যে পলিটিক্যাল কথাবার্তা বলছেন প্রেস সেক্রেটারি হয়ে, তিনি কিন্তু উপদেষ্টা নন, তিনি সরকারি উপদেষ্টা পরিষদের সদস্য নন। এমনকি এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বলতে আমরা ধরে নিতে পারি যে নির্দলীয় সরকার। তো নির্দলীয় সরকার তো পলিটিক্স এর বাইরে গিয়ে কথা বলবে, কোনো স্পেসিফিক কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বা বিপক্ষে কথা বলবেন না। তিনি কথা বলছেন সবসময় পলিটিক্যাল এক ধরনের নোংরামির জায়গা থেকে। সে একটা কিংস পার্টি আছে আমাদের, সবাই বলে কিংস পার্টি, আমিও বলি এনসিপি, ছাত্রদের যে নতুন দল, সেটার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলছেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তার মধ্যে মধ্যে প্রধানমন্ত্রীত্বের যোগ্যতা আছে। অথবা আমি স্পেসিফিক্যালি বলি যে তিনি নাহিদ ইসলাম যখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি যখন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর তো তিনি অ্যাডভাইজার নন, তাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করছেন কেন? মানে তার প্রতিটি কাজই কন্ট্রোভার্সিয়াল। আর যে কথাটা তিনি বলেছেন পশ্চিমা বিশ্বের মতন স্বাধীনতা বাংলাদেশের গণমাধ্যম ভোগ করছে, এগুলো নিয়ে কথা বলা না সময়ের অপচয়। কারণ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এই মুহূর্তে কতটুকু আমরা যারা এখানে আছি তারা বুঝতে পারছি, আপনারা যারা একটু দূরে আছেন তারাও কম বেশি বুঝতে পারছেন। আর যেহেতু আমরা ভিতরে কথা বলছি, ভিতরে আছি, আপনার চেয়ে একটু হলেও সম্ভবত বেশি জানি। কোনো পরিবর্তন এক্ষেত্রে নেই তো, বরং মানে কিছু নেই, বরং যেটি যুক্ত হয়েছে ওই যে মপতন্ত্র, গণমাধ্যমেও শুরু হয়েছে। কেমন? শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স গুলোতে চাটুকারদের সমাহার, একটা মেলা বসতো, একটা বাজার বসতো। তো ওই সাংবাদিকরা বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদ পদবিতে থাকতেন, শীর্ষ পদগুলো বাগিয়ে নিতেন। 5 আগস্টের পর জাস্ট সিনারিওটা উল্টে গেল, তারা সব আওয়ামী লীগ ছিল, পরবর্তীতে সব হয়ে গেল বিএনপি জামাতের। আচ্ছা, তাহলে এখানে গণমাধ্যমের স্বাধীনতা কোত্থেকে এলো? তাহলে এটা যদি স্বাধীনতা হয়ে থাকে তাহলে শেখ হাসিনা সরকারের সময় স্বাধীনতা ছিল গণমাধ্যমের। তাহলে শেখ হাসিনার প্রেস কনফারেন্স গুলোকে আমরা কেন এত বেশি সমালোচনা করেছি? আর ওই সমালোচনা যদি যৌক্তিক হয়ে থাকে, এখন তার চেয়ে আরো বেশি। তো চেয়ার গুলো ঠিকই আছে, লোকগুলো বদলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনার সরকারের সময় গণমাধ্যম গুলো দাবিদারি করেছে, এটা সত্য কথা, কিভাবে সরকারের দৃশ্যমান অথবা অদৃশ্যমান রক্তচক্ষুকে ভয় পাওয়ার মাধ্যমে, দৃশ্যমান অথবা অদৃশ্যমান। আর এখন তো দৃশ্যমান তো বটেই, সেটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। কেমন? প্রথম আলোর সামনে জিয়াফত হয়, গরু জবাই করা হয়, ডেইলি স্টারের সামনে জিয়াফত হয়, মব ক্রিয়েট করা হয়, মব ক্রিয়েট করে, মব ভায়োলেন্স ক্রিয়েট করে হুমকি ধামকি সতর্কতা দেওয়া হয়, আমরা যেভাবে বলবো সেভাবে চলবে। এবং শুধু শফিকুল আলম সাহেব কেন, আমাদের যে যিনি তথ্য উপদেষ্টা, তারা তো এখন প্রকাশ্যে শিখিয়ে দেন কি লিখতে হবে আর কি লিখতে হবে না। শেখ হাসিনার সময় তো এটা ছিল না। শেখ হাসিনার সময় একটা ওই যে অদৃশ্য একটা আতঙ্ক, অদৃশ্য একটা রক্তচক্ষু, কখনো কখনো দৃশ্যমান, কখনো। আর এখন তো কন্টিনিউয়াসলি বলা, আমি যদি একটা এক্সাম্পল দিই, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন যে কোন কোন গণমাধ্যম গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থান বলেন না, এটাকে কেউ কেউ বলেন আন্দোলন, ছাত্র আন্দোলন। যদি গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা এটা নিয়ে কিছু করে, আমরা কিছু করতে পারবো না। কিন্তু তার মানে কি ইনডিরেক্টলি হুমকি, মব ভায়োলেন্স হুমকি আমি দিচ্ছেন তো এত দূর যদি থেকে কেউ তো কিছু করে। এটাকে একটা থ্রেট হিসেবেই বুঝবো। হ্যাঁ, অবভিয়াসলি থ্রেট, ইনডিরেক্টলি হুমকি দিচ্ছেন, মানে তোমাকে, মানে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে তোমাকে এই মানে শব্দ এটার লিখতে সঙ্গে হবে, না যদি হলে আমি কিন্তু। ওই বক্তব্যটা মেলাই যেটা সরকার বলছেন, এই যে এত রাশি রাশি কেস মানুষের নামে, এবং তাতে সরকার যেটা বলছেন যে
এটাতে আমাদের কিছু করার নেই, মানুষ কেস করেছে। আচ্ছা, সরকার যদি মানে বলে না এই বলেছে দুটো কোনটা, দুটো বক্তব্যকে মেলালে থ্রেটই হয়। না আপনি যেটা বলছেন এটাও কিন্তু বলেছে, এটা হাইপোথেটিক্যাল না। যে সরকার যদি বলে না, সরকার কিন্তু বলেছে, আইন উপদেষ্টা তো বলেছে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে এটা যদি মানুষ করে, মামলা করে আর পুলিশ ধরে, আমাদের কিছু করার নেই। এটা এটা যে কত মানে একটা চরম আপত্তিজনক মন্তব্য, এটা একটা ছোট বাচ্চাও বোঝে। তাহলে শেখ হাসিনার দোষ ছিল কি? শেখ হাসিনার সময় যে হাজার হাজার এখন তো গায়েবী আপনারা মামলা দেওয়া হলো। বাচ্চাদের টিকটক, জয় বাংলা বলে টিকটক ভিডিও বানিয়েছে বলেও গ্রেপ্তার দেখলাম, 8 জন হ্যাঁ, বাচ্চা চট্টগ্রামে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তা এই তো স্বাধীনতা। আচ্ছা, এখন আইন উপদেষ্টা যেটি বলেছিল, আপনি যেটি বলছেন যে জনগণ করলে, মামলা করলে আর পুলিশ ধরলে কি করার, আইন উপদেষ্টার বক্তব্যে রেফারেন্স দিয়ে আপনি নিশ্চয়ই বলছেন, এটা কি হয়? আচ্ছা, ধরে দিলাম যে জনগণ করছে, সেই জনগণের একটা অংশ, আমি আমি আপনার বিরুদ্ধে মামলা করেছি, পুলিশ আপনাকে ধরেছে, এদিক দিয়ে এসে হয়ে যাচ্ছে, আচ্ছা জামিন হবে না কেন? জামিন তো ফান্ডামেন্টাল রাইটস। একজন মার্ডারার, তিনিও আটক হতে পারেন, তার বিরুদ্ধে অভিযোগ, চার্জ চার্জ গঠন হতে পারে, কিন্তু তার তো জামিন পাওয়ার অধিকার আছে। সেখানে সাংবাদিকদের আপনি মাসের পর মাস জামিন দিচ্ছেন না। আচ্ছা, আপনি বলুন তো যে এই যে সিনিয়র সাংবাদিকদের নামে মামলা হয়েছে, এই সিনিয়র সাংবাদিকদের অনেকের, মানে এদের মধ্যে অনেকে আছেন যারা সত্যি সত্যি দুর্নীতি করেছে, দুর্নীতির কেমন, সরকারি তাবেদারি করার মাধ্যমে একটা কিছু গিভ অ্যান্ড টেকের না, মধ্যে কিন্তু চলে গেছে। দুর্নীতি আর মার্ডার চার্জ তো এক না। আমি সেটাই বলছি, এটা সম্ভব? আপনি একজন বলছেন সাংবাদিক। প্রফেসর আবুল বারকাত দুর্নীতি করেছেন, ঠিক হুম, আছে, কিন্তু হুম, তাকে আপনি মাঝ রাত্রিরে এসে তুলে নিয়ে হ্যাঁ, যাচ্ছেন। হুম, তো হুম, মানে এবং তাকে বেল দিচ্ছেন না। হুম, এগুলো কি হুম। প্রমাণ করে? এগুলো কি স্বাধীনতা প্রমাণ করে বা মত প্রকাশের প্রশ্নই স্বাধীনতার ওঠে না, জায়গা প্রমাণ করে? আমার তো মনে হচ্ছে না প্রশ্নই এত ওঠে দূর না। থেকে। এটা তো স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা, ফ্যাসিবাদিতা, তার উপরে যদি কিছু থাকে তাই। আওয়ামী লীগের বিরুদ্ধে তো ফ্যাসিবাদী অভিযোগ আনা হয়, যদি সেটি সত্য হয়েও থাকে। এরা তো নব্য ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের উপরে কি আছে আমি জানি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমিও ফ্যাসিবাদের উপরে জানি না। স্টেজটা কি। এই আলোচনা থেকে আপাতত বিরতি নেওয়া যাক। আমরা যাই সব সেই থেকে পর্যায়ে চলে গেছে। গুরুত্বপূর্ণ আলোচনায়। জি। আপনাদের নির্বাচন নিয়ে কি হচ্ছে, মানে এটা কি ব্যাপার? এটা হবে, কবে হবে? এটা কি সোনার পাথর বাটি না সোনার হরিণ? মাঝে হুম, মাঝেই হুম, দেখি, 2-3 সপ্তাহের মধ্যেই দেখি আমি কেউ না কেউ হ্যাঁ, একজন এসে ওই ফোড়নের মতো একটা করে নতুন ডেট বা নতুন কিছু সময় একটা বলে দিয়ে যান। হুম। হুম, 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 কখনো ডিসেম্বর, কখনো ফেব্রুয়ারি, কখনো জুন চলে যায়। আহ, এবং তার ওপর একটা নতুন জিনিস যুক্ত, পালক যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখন এই প্রপোর্শনাল হুম, রিপ্রেজেন্টেশন আমরা নেপালে হুম, দেখেছি। সেখানে এথনিক যে গ্রুপগুলো আছে তাদের রিপ্রেজেন্টেশন, যাতে তাদের সংসদে তাদের আহ, ইয়ে থাকে, এমপি থাকে, সেইভাবে ওটা করা হয়েছে। হুম, হুম, কিন্তু বাংলাদেশে তো জি। এটা কোনো আলাদা এথনিসিটি নেই, সে যেটা আছে পাহাড় টাহাড়ে আছে। মেয়েদের জন্য আপনাদের কটা সিট রিজার্ভ ছিল বোধহয়। তো বাংলাদেশে এই আমি কটা ভোট পেয়েছি তার জন্য একটা পদ বানাতে হবে, এইটা তো একটা নতুন জিনিস বোধহয়। মানে আমি জানি না পৃথিবীতে আর কোথাও আছে কিনা এরকম, কিন্তু আমি আশেপাশে তো না, কোথাও জানি না। আছে, আছে। প্রথম কথা হচ্ছে, আপনার প্রশ্ন ছিল নির্বাচন নিয়ে কি হচ্ছে। নির্বাচন নিয়ে স্রেফ তামাশা হচ্ছে। তামাশা হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে। আমরা ছোটবেলায় পলাপলি খেলতাম, আপনারা খেলেছেন কিনা জানি না। কেউ বলে লুকোচুরি, কেউ বলে পলাপলি। হ্যাঁ, হ্যাঁ, এই সবাই এই খেলেছে। লুকোচুরি, হ্যাঁ সবাই খেলেছিল। তো এটা স্রেফ আমাদের নোবেল লরিয়েট সেইনুর সাহেব, উনি বোধহয় এখনো সেই মানে শৈশবে কৈশোরে আছেন, উনি লুকোচুরি খেলছেন। লুকোচুরি খেলাটা সম্ভবত তার খুব ভালো, মানে প্রিয় একটি খেলা, এবং সব বিষয়ে লুকোচুরি। যেমন আমি যদি রেফারেন্স দিই, আমি তো ছোট একজন মানুষ, আমি যদি আহ আরো ওয়েটফুল, রিনাউন্ড প্রমিনেন্ট ফিগার কয়েকজনের উদাহরণ দিই, সে নুরুল কবির, আমাদের সিনিয়র জার্নালিস্ট, তিনি বলছেন যে এই সরকার হচ্ছে বোবা কালা, কিছু শোনেও না, কিছু বলেও না, মানুষের সাথে চিৎকার করছে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, বা নির্বাচন দাও, নির্বাচন দাও, ও করে শোনেও না, কিছু বলেও না।
আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের অন্যতম ফেমাস ইকোনমিস্ট, তিনিও বললেন যে এই সরকার একেবারে নিরপরাধ নিষ্পাপ একটা নিষ্পাপ। সরকার, নিষ্পাপ নিষ্পাপ। তো মানে কোনো পাপ কথাটা দাপ শোনার নেই। পর থেকে আমার নিষ্পাপ শিশুর কথা মনে পড়ছিল। মজার কথা হচ্ছে কি, নিজের ঢোল নিজে পেতে নেই এই শব্দটা মানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্ভবত ইউজ করেছেন কোথায় 1 সপ্তাহ আগে। আর এটা আমি আরো 4 মাস আগে ইউজ করেছি আমার পডকাস্টের টাইটেলে। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমি এটাই ইউজ করেছিলাম, যে একেবারে নিষ্পাপ নিরপরাধ একজন প্রধান উপদেষ্টা, মানে এমন ভোলাভালা কথা বলেন, দুনিয়ার কিছু বোঝেন না তিনি, মাছ ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু উনার সব ক্ষেত্রে যেন জিলাপির আড়াই প্যাচ আর কি। হ্যাঁ, আমি সরি ইনফরমাল শব্দ ইউজ করছি। আসলেই তাই, আসলেই তাই। একজন নোবেল লরিয়েট সম্পর্কে আমাদেরকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কিন্তু আমরা কখনো কল্পনাতেও আনতে পারিনি যে সাধারণ মানুষ এখন এই ভদ্রলোক সম্পর্কে এই ধরনের মন্তব্য করবে, করছে। তাহলে সিনিয়র জার্নালিস্টরা তো বলছে, আমরা তো ছোটখাটো মানুষ। নুরুল কবি যদি বলতে পারেন যে বোবা কালা, তো এর চেয়ে তো আর ইনসাল্টিং কিছু নেই। এবং ইনসাল্টিং ওয়েতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একই শব্দ ইউজ করেছেন। ওই আমি কি বললাম না বললাম সে পরে কথা, উনি তো ওনার মতো করে ইউজ করেছেন নিষ্পাপ নিরাপরাধ, এটা তো আর ভালোবেসে ইউজ করেননি। উনি উনি একটা তো কথা বলছেন যে বলেছেন যে আগের সরকারগুলোকে, উনি অর্থনীতির বিষয়ে বলেছেন, আগের সরকারগুলোকে আমরা কিছু দিলে ওরা শুনতো, হ্যাঁ। তারপরে করতো কি করতো না পরের ব্যাপার, হুম কিন্তু হুম। এই সরকারে কেউ শোনেও না, বলে সব জানে, আমি যতটুকু পড়েছি। তো এই হচ্ছে সরকারের অবস্থা। আর আপনার নির্বাচন নিয়ে একটা প্রশ্ন ছিল, পরের প্রশ্নটা কি আমি জাস্ট না, হারিয়ে নির্বাচন নিয়ে ফেলেছি। তারপরে পিআর সিস্টেম, এটা নিয়ে এত আচ্ছা, হইচই পিয়ার মানে। সিস্টেম, এখন পিয়ার সিস্টেম হচ্ছে কি, পিয়ার সিস্টেম পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে, মানে আছে, নেপালে প্রতিনিধিত্বকারী। আছে, কিন্তু সেটা বিভিন্ন এথনিক গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য আছে। এথনিক গ্রুপ এটার বাইরেও সম্ভবত আছে, আমি আপনাকে ডেফিনেট করে বলতে হতে পারছি না, পারে, মানে কিন্তু বলতে এখানে যেন পারছি না। দেখে মনে মানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে কি, যারা এর গেও খারাপ পার্টি ভালো। তারা সব চাইছে যে আমি যেন একটু ঢুকে পড়ি সিট নিয়ে। হ্যাঁ, এখন মনে করেন জামাতে ইসলাম, জামাতে ইসলামীর যদি আমরা বিগত দিনের ভোট প্রাপ্তির সংখ্যাটা হিসাব করি, তাদের ভোট খুব বেশি হলে 5%। মানে যদি আমরা বিগত 2008-এর ইলেকশনের হিসাবটা করি। এখন বিষয় হচ্ছে কি, দুই অর্থাৎ হাজার পিআর আটে কি ছিল, সিস্টেম হলে 300টা সিটের ভেতর তার মানে ওনারা পাবেন হয়তো 15টা সিট। 15টা সিট পাবে, 15টা সিট পাবে। যদি 5% হয়, হয়তো এখন বাড়তে পারে 8%, 8% হলে হয়তো 24টা সিট পাবে। তো 24টা সিট নট এ ম্যাটার অফ জোক। তারা যদি এককভাবে ইলেকশন করে, 3টা 4টা 5টা বেশি পাবে না। বিএনপির সাথে যখন ইলেকশন করেছিল 2001-এ, তারা তো কয়টি সম্ভবত 18টি সিট পেয়েছিল, যৌথ মানে কম অ্যালায়েন্স করে যে নির্বাচন করেছিল। তো তারা এককভাবে নির্বাচন ইয়ে করলে, মানে নির্বাচন করলে 4টা 5টা বেশি সিট পাবে না। এনসিপি, এনসিপি নতুন যে পার্টি, তারা তো একটা পাবে কিনা সন্দেহ, একটা পাবে কিনা সন্দেহ, পাবে না। মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে পাবে না। এখন মনে করেন যে হয়তো সারা বাংলাদেশে তাদের এই মুহূর্তে তারুণ্যের একটা আহ ভোট ব্যাংক তারা পেতে পারে, সেই জায়গা থেকে যদি ধরে নিয়ে ওই একই রকম 5-7%, সেভাবেও তারা হয়তো ওইরকম পেতে পারে 15-20টা। এই জন্য তারা পাগল হয়ে গেছে। আর বিষয় হচ্ছে কি, এগুলো তারা তো আসলে নির্বাচন দেবে না, এগুলো সব গুছিয়ে রাখছে তারা পারতপক্ষে। ডক্টর ইউনূস প্লাস এনসিপি প্লাস জামাতে ইসলামী, এই 3টা গ্রুপ মিলে তারা তো চাইছে যে নির্বাচন না হোক, নির্বাচন না হয়ে যতদিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যায়। তো যদি একটা পর্যায়ে দিয়ে দিতেই হয়, সব ধরনের মেকানিজম তারা করে রাখছে, সব ধরনের হিসাব নিকাশ, এই জন্য তারা এই যে প্রপোর্শনাল আপনার রিপ্রেজেন্টেটিভ যে রিপ্রেজেন্টেশন। সিস্টেম, হ্যাঁ, সেই সেই জায়গাতে তারা থাকতে চাচ্ছে। অতএব এই এরাই এটার জন্য বেশি ডামাডোল পেটাচ্ছে। আর আমি বলবো না যে এই পদ্ধতিটা একেবারে খারাপ, একেবারে খারাপ আমি সেটা বলছিলাম। দেখুন, গণতন্ত্র নিয়েও তো সংজ্ঞা আছে, ঠিক গণতন্ত্রের আছে, পক্ষ হতেই পারে বিপক্ষেও একটা কথা কোনো আছে। সিস্টেম, কোথাও হ্যাঁ। একটা সিস্টেম তো হতেই পারে, সেটা সবাই এখন মানলেই বলতে হলো। গেলে কি, শুনুন, কিন্তু এখন এই যে ভয়টা সমস্যা হচ্ছে যে মানুষের। বারবার যদি এই সিস্টেম পাল্টে দাও, এইটা যদি হুম। একবার নিয়ম হয়ে যায়, এরপরে আবার একটা বিপ্লব, আবার একটা সিস্টেম পাল্টে দাও,
সবটা। হ্যাঁ, আবার বড় দলগুলো মানতে চাইছে না, তাদেরও আবার কিছু ক্ষতির সম্ভাবনা আছে। যে যেখানে তারা আহ, মানে প্রতিটি ভোট কাউন্টিং এর মাধ্যমে যে আসন ভিত্তিক শাসন ব্যবস্থা এখন আমাদের রয়েছে, সংসদীয় ব্যবস্থা, তো বিএনপি মনে করেন যে এই মুহূর্তে যদি ভোট হয়, সেক্ষেত্রে 160-70টা পেয়ে যেতে পারে বা 200টাও পেয়ে যেতে পারে, কথা কথা। কিন্তু এই সিস্টেমে, পিআর সিস্টেমে যদি যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা দল তাহলে যখন তাদের তাদের ভোট হয়তো মেরে কেটে 150-র বেশি কোনোভাবে ছাড়াতে পারে না। 150 তো না, 120 এসে ঠেকে যেতে পারে, 120 এসে ঠেকে যেতে পারে। সেক্ষেত্রে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং তারা সরকার গঠন করতে পারবে কিনা, বা সরকার গঠনের জন্য তাদেরকে সবার হাত পায়ে ধরতে হবে। সো তারা যে এই মুহূর্তে চাইছে না, না চাওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। আর আমার কথা হচ্ছে, এখন ভাই এত সমস্যার দরকার নেই। ওই যে আমাকে সেই সেই কবিতা বারবার মনে করতে হচ্ছে, আমি নিজেই আওড়াচ্ছিলাম আজ সারাদিন, যে ফিরিয়ে দাও সে অরণ্য লও এ নগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ। যে আমার এই সমস্যা মনস্কা এত দরকার নাই ভাই, একটা নির্বাচন দাও, আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেমেই ফিরে যাই, আমার এত সংস্কারের দরকার নেই। এমনি 1 বছরে যা উল্টা পাল্টা করে দিয়েছে, ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়া থেকে শুরু করে সমাজ ব্যবস্থা আমূল নেতিবাচক পরিবর্তনের জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমাদেরকে একটা যে ভয়ার্থ পরিবেশের মধ্যে রাখা হচ্ছে। আমাদের হয়েছে ভিক্ষে চাই না, আমার কুত্তো ঠেকাও, আমার তোমার সংস্কার তুমি নিয়ে থাকো, আমাদের একটা নির্বাচন দাও, আমরা যাতে একটা মানে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ ভাবে একটা ভোট দিতে পারি। সেই ভোটে যারা আসে আসুক, আসুক জামাত আসুক, কোনো আপত্তি নেই, এনসিপি আসুক আসুক, কিন্তু মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাটি দেওয়া হোক। মঞ্জুরুল, শেষে আসি। কতগুলো জিনিস ঘটছে, অদ্ভুত ব্যাপার। এনসিপি মানে সেই স্টুডেন্ট লিডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এবং এদের কাউকে কাউকে যারা সরকারে আছেন, তাদেরকে মনে করা হয় যে এটা এটারই পার্ট, কোনো একদিন টুক করে এটার মধ্যে চলে আসবেন। যে দুজন ওখানে এখন আছেন। তো এই মানে যারা 1 বছর আগে বাংলাদেশের হিরোস, আমরা অগাস্ট 5-এ হম। আসছি, অগাস্ট 5-এ হাসিনার পতন হয়েছিল। আর এর মাঝে আমরা দেখতে পেলাম জাস্ট কয়েক সপ্তাহ আগে প্লেন ক্র্যাশ ঘিরে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে, তারা সবারকে মানে ইয়ে করছে। মানে হয়তো বড় কিছু নয় ব্যাপারটা, ঘটনাটা তাদের খুব, তারা হয়তো একটা ছোট শ্রেণী, আমি জানি না, কিন্তু অন্তত দূর থেকে মনে হয়েছে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যে এবং তার মাঝে তো বহু ঘটনা ঘটলো, সান্ডা, বোতল, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। এবং আমি গোপালগঞ্জের বিষয় পরে আসছি, কারণ ওটা হলেই অন্য একটা বিষয় চলে আসছে। কিন্তু এই কয়েকদিন আগে বিএনপির সঙ্গে ঝামেলা হলো চট্টগ্রামে। তো হচ্ছেটা কি, মানে 1 বছরে একটা জিনিস পুরো কি, মানে যেটাকে ইংরেজিতে বলে আপসাইড ডাউন। আপস অ্যান্ড ডাউন, এটা না, আমার কাছে মনে আপসাইড ডাউন হচ্ছে। মানে আচ্ছা, এরা হিরো আচ্ছা, থেকে জিরো। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে উপরিভাগ। আপনি যেটা বলছেন বা আমরা যেটি মনে করছি, এটি উপরিভাগ। আর যদি ভেতরেরটা দেখা যায় বা একটু মানে পরখ করা যায়, আমি বলবো যে তারা তাদের লাইনে ঠিক আছে। এখন উপরিভাগটা কেমন? আমরা তো এই ছাত্র নেতাদেরকেই অভ্যুত্থানের বা ছাত্র জনতার যে আন্দোলন, তাদের অগ্রভাগে দেখেছি। তারা যে স্বপ্ন সাধারণ মানুষকে দেখিয়েছিল, একেবারে জাস্ট ইউটার্ন। ওই যে আপনি বললেন যে হিরো থেকে জিরো, জিরো তো বটেই। তার কারণ তারা যে সব স্বপ্ন দেখিয়েছিল, যে স্বপ্নের মধ্য দিয়ে মানুষের, সাধারণ মানুষের ইনভলভমেন্টটি ঘটিয়েছিল অভ্যুত্থানে, শেখ হাসিনা সরকারের পতন হলো। এখন তো এসে দেখছি যে লাউ সে কদু শুধু নয়, আমি তো এর আগেই বর্ণনা করলাম যে পরিবর্তন কিছুই হয়নি তা না, পরিবর্তন অনেক কিছুতেই হয়েছে, কোথায় কোথায় হয়েছে সেটা আমি বলেছি। তো এই পরিবর্তন তো মানুষ চায়নি। মানুষ চেয়েছিল সত্যি সত্যি শেখ হাসিনার সময় যেই বঞ্চনা, যে লাঞ্ছনা, যে নিগ্রহের জায়গাগুলো, এখান থেকে দূরে সরে আসতে। অতএব অতএব এই জায়গাটা তো হয়নি, বরং মততন্ত্র কায়েম হয়েছে। এক ধরনের ফ্যাসিবাদিতা, নব্য ফ্যাসিবাদিতা দেখছি তাদের কথাবার্তায়।
এবং তারা যা বলবে তাই হবে, তারাই সর্বে সর্বা, তাদের কাছে দেশকে ইজারা দেওয়া হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করছে তাদেরকে। এখন এটা হচ্ছে হিরো থেকে জিরো হওয়াটা দৃশ্যমান এটা। আর আমি যেটি বলছিলাম ভিতরেরটা যদি দেখি আমরা, ভিতরে আসলে যা ছিল মানুষ যেটা দেখতে পায়নি, এর ভিতর তো ম্যাটিকুলাস ডিজাইন ছিল। এটি ডক্টর ইউনূস থেকে শুরু করে তথ্য উপদেষ্টা, এই ছেলেরা সবাই এখন স্বীকার করছে। সেই ম্যাটিকুলাস ডিজাইনটা কি, এখানে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল। আহ আপনি নিশ্চয়ই জানেন কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জনমিতির জেফ্রি জেফরি জেফ্রি ডেভিস স্যাক্স। স্যাক্স, হ্যাঁ, তিনিও মন্তব্য করেছেন যেমনটা পাকিস্তানে আহ রাজনৈতিক পট পরিবর্তন ঘটানো হয়েছে ইমরান খানের পতনের মধ্য দিয়ে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে আমেরিকার ডিজাইনে, এবং এর সাথে পাকিস্তানের কানেকশন রয়েছে, অনেক কিছু শোনা যায়। এর মধ্যে ডিপ স্টেটের খেলা চলছে। এই সব জায়গা যদি আপনি মেলান, তাহলে আমি বলবো তারা রাইট ওয়েতে আছে। তারা জিরো থেকে হিরোও হয়নি, হিরো থেকে জিরোও হয়নি, তারা তাদের লাইনে আছে। যদি বলেন কেন, এক্সাম্পল দিলাম। এখন আমি জানি না, এই ছাত্ররা কিন্তু আমাদের কাছে সম্মানের জায়গা থেকে ছিল, স্নেহের জায়গা থেকে ছিল। আজকে যে মানুষগুলো স্নেহের জায়গা ছিল বা সম্মানের জায়গা থেকে ছিল, তারা এখন খলনায়কে পরিণত হয়েছে, হিরো থেকে জিরোতে পরিণত হয়েছে। কিন্তু আমি বারবার বলছি, ডিজাইন কিন্তু এখনো চলছে, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তাহলে সেই খেলাটা খেলছে তারা, অথবা তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে, তারা হয়তো বুঝতে পারছে না, অথবা বা বুঝতে পারলেও তারা সামনে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে। সবকিছু তাহলে ঠিকঠাক মতো এগোচ্ছে। এবং আমি আর একটা কথা বলি, হয়তো আমি অন্য কোথাও বলেছি, আপনার এখানে বলা হয়নি, সেটি হচ্ছে এই প্রসঙ্গে এক্সাম্পলটা দিই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি গত কয়েকদিন আগে বলেছেন, এই আন্দোলনের বা অভ্যুত্থানের দুটি অংশ ছিল, একটি হচ্ছে 16ই জুলাই পর্যন্ত ম্যাটিকুলাস ডিজাইন ছিল, আমি দেখেছি তার পোস্টটা। পরবর্তীতে ছাত্র জনতার সব কৃতিত্ব। আমি ওটা ভেঙে আরেকটু বলতে চাই, 16 তারিখ পর্যন্ত ঠিকই কোটা সমস্যা আন্দোলনের আড়ালে এই ম্যাটিকুলাস ডিজাইনটি ছিল, এবং পরবর্তীতে এই ডিজাইনের অংশ হিসেবে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, গত 15.5 বছর, অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত, বিগত 15.5 বছর শেখ হাসিনার শাসনের সময়টিতে নানান বিষয়ে ক্ষোভ, যন্ত্রণা, বঞ্চনা মানুষের ছিল। গণমাধ্যমে অধিকার হরণ, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোট প্রয়োগের স্বাধীনতার হরণ, এই সবের কারণে মানুষের যে দিনে দিনে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ গুলোকে তারা পুঁজি করেছে, মানুষের আবেগটাকে পুঁজি করেছে। তারা বুঝিয়েছিল যে না, এই কারণে শেখ হাসিনা সরকারের পতন প্রয়োজন, তোমরা আমাদের সাথে আসো। মানুষ সরলতার জায়গা থেকে রাজপথে নেমে এসেছিল। সেটি হচ্ছে একটি প্রতারণা। অর্থাৎ আমি হিসাব করি এই অভ্যুত্থানের দুটি অংশকে এইভাবে, মানুষ প্রতারিত হয়েছে, এখন যা হওয়ার তা ঘটছে। মঞ্জুরুল, আমার আর কয়েক মিনিটই সময় বাকি আছে। ছোট করে, 1 বছর আগে হাসিনা এবং আওয়ামী লীগ, তাদের যে মানে জনপ্রিয়তা শব্দটার উল্টোটা জানি না, মানে খেয়াল করছে না, মানে একেবারে নিচে, মানে অজনপ্রিয়তা হ্যাঁ বা একেবারেই তারা জনবিচ্ছিন্নতা। মানে কিছু লোকে তাদেরকে ছিছি করছে। হুম। মজার ব্যাপার হচ্ছে, তাই যদি সত্যি হয় তাহলে আমরা বারবার, এবং এটা যেন বেড়ে যাচ্ছে, আমি লাস্ট কিছু মাস ধরে খেয়াল করছি, এটা ফেব্রুয়ারি থেকে হতে শুরু করলো এবং বেড়ে যাচ্ছে। স্বৈরাচারকে আসতে দেব না, স্বৈরাচারকে ফিরতে দেব না, জোর করে গিয়ে পায়ে পাঁচ দিয়ে গোপালগঞ্জে গিয়ে করে এলো, মেরে এলো, মারধর, এবং জেলা থেকেও খবর পাচ্ছি প্রচন্ড মারধর চলছে আজকাল। হুম, হুম। তো এর মানেটা কি? আমার তো এটা যদি ঘটে তাহলে আমাকে অন্যভাবে ভাবতে হয়। আপনি কখন কাউকে টার্গেট করেন? যখন সে শক্তিধর, মানে পোটেনশিয়াল আছে যার, আর সে যদি নির্জীব হয়, তার কোনো আর জোর নেই, তাহলে তো তাকে নিয়ে আপনি আর মাথা ঘামাবেন না। আমি আশা রাইট। করি আমি বলতে চাইছি, মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে আওয়ামী জি। লীগের পপুলারিটি কি বেড়ে গেছে? না, বাড়ছে তো অবশ্যই। এটা ফেব্রুয়ারি থেকে কেন, এটা তো আমি আমার পডকাস্টে বলেছি, অলরেডি তো রেকর্ডেড। এটা এখন তো বানিয়ে বলার কিছু নেই যে না আমি তো বলেছি। যদি রেকর্ড না থাকতো হয়তো বলতে পারতো না, এখন এসে আমি আমি আমার কৃতিত্ব দাবি করছি। আমি 5 আগস্টের পরে সপ্তাহ দেড় থেকে দুয়েকের মধ্যে, সম্ভবত 20 বা 22 আগস্টের দিকে, আমার মানচিত্র চ্যানেলে অলরেডি বলা আছে, ওখানে পিছনে গেলে আপনি পাবেন যে এই ছাত্র নেতারাই শেখ হাসিনাকে
বীরের বেশে বাংলাদেশে স্বাগত জানানোর পথ রচনা করছে। কেন? এদের যে অপকর্ম শুরু হয়েছে, আমি কিন্তু 2024-এর 20 বা 22-এর আগস্টের কথা বলছি। 5 আগস্ট সোকল্ড বিপ্লব, আমি তো এটা বিপ্লব বলেই করি না, একটা অভ্যুত্থান হয়েছে। না, পাঁচ এখন আগস্ট তো অভ্যুত্থানে, অফিসিয়ালিও অভ্যুত্থানই বলা হচ্ছে, আপরাইজিং। হ্যাঁ, তো আহ 5 আগস্টের পরে 20 বা 22 আগস্ট, অর্থাৎ 1.5 থেকে 2 সপ্তাহ পরে, আমি ওপেন বলেছি যে এরা যে অপকর্ম শুরু করেছে, তখন থেকে তাদের মধ্যে রাজনৈতিক দল গড়ার প্রবণতা তারা ব্যক্ত করা শুরু করলো। তখনই বুঝতে পারলাম এরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে। দ্বিতীয়ত হচ্ছে, তারা যে মপতন্ত্র কায়েম শুরু করলো ওই 10 বা 11 আগস্ট থেকেই, হাইকোর্টের মধ্যে গিয়ে জাস্টিসদের পদত্যাগের জন্য যে মব যেটা ভায়োলেন্স নিয়ে শুরু সারা করলো, হোসেন তারপরে এতদিন বাদে বলেছেন যে আমাদের ভাবা হ্যাঁ, উচিত আমরা ঠিক করেছিলাম কিনা। এখন রাইট। তো বেশ। তারপরে চাঁদাবাজি শুরু হয়ে গেল, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলিয়ে মনে হলো যে মানুষ প্রতারিত হয়েছে। এবং এদের যে অপকর্ম, তখন এই 1 বছরে আওয়ামী লীগ এমন কিছু করেনি, কিছুই তো করেনি, বা কিছুই করার করেনি, সুযোগও দেয়, আওয়ামী কিছুই লীগ করেনি, কিছুই তাহলে তার করেনি। জবাব। আওয়ামী লীগের কর্মকাণ্ড এখনো দেখলে মনে হয় ওরা এখনো মেন্টাল ট্রমা থেকে বেরোতে পারেনি। হ্যাঁ, খুব স্বাভাবিক। তাহলে তো তার জনপ্রিয়তা বাড়ার তো কোনো জনপ্রিয়তা বাড়ার কোনো কারণই নেই কারণই তার। নেই। তাহলে কনস্ট্যান্ট থাকা উচিত, কনস্ট্যান্ট থাকা উচিত, যা ছিল তাই থাকা উচিত ছিল। তাহলে বাড়লো কেন? বাড়লো হচ্ছে এদের অপকর্মের কারণে মানুষ এখন বলা শুরু করেছে তখন থেকে। আমি যেমন এটা বলেছি ওপেন, মানুষ থেকে কিন্তু তখন থেকে বলা শুরু করেছে। তাহলে কি হলো? আগেরটাই ভালো ছিল। এই যে কম্পারিজন, এই কম্পারিজন থেকেই জনপ্রিয়তা বাড়ছে। আরে তাহলে লাভটা কি ছিল? তো শেখ হাসিনাই ভালো ছিল। এবং মৌলবাদের যে আস্ফালন, সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, এইগুলো তো আর কিছু ছিল না। আমার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত আওয়ামী লীগ এত ব্যবসা করেছিল ঠিকই, অস্থিতিশীল কিন্তু এত অস্থিতিশীল দেশ ছিল না, এইটুকু তো সত্যি। এক্স্যাক্টলি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে ঠিকই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করেনি। এটা তো বেসিক পার্থক্য এই সরকারের সাথে আগের সরকারের। আর মপতন্ত্র ছিল না, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে এক্সট্রা মবক্রেসি। সো নিশ্চয়ই মানুষ মনে করবে যে আগেরটাই ভালো ছিল। অনেক ধন্যবাদ মঞ্জুরুল। জি। অনেকদিন বাদে আমাদের পডকাস্টে, আপনি বিখ্যাত পডকাস্টার বাংলাদেশে, সুতরাং ধন্যবাদ।